ঈদের আগেই মাসিক সম্মানী পেলেন ইমাম পুরোহিতরা মিলবে উৎসব ভাতাও। কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। পিছিয়ে পড়া দেশ সম্মানিত করলে ভালো থাকবে দেশ। ঈদের ছুটিতে দাদু বাড়ি যাচ্ছি। এবার তুলনামূলক আগের চেয়ে অনেক ভালো দেখছি। ঈদযাত্রার দ্বিতীয় দিনে কমলাপুর রেল স্টেশন থেকে স্বস্তির যাত্রা। এবার সদরঘাটের পাশাপাশি লঞ্চ ছাড়বে বছিলা ও শিমুলিয়া থেকেও। ভোগান্তি কমার আশা। শেষ মুহূর্তে জমজমাট ঈদ কেনাকাটা। পছন্দের পোশাক অনুষঙ্গ কিনতে ব্যস্ত মানুষ। ক্রেতা টানতে দোকানে দোকানে বাহারি পণ্যের পসরা। ভালো বিক্রির আশা। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি নিয়ে দুশ্চিন্তা। সরবরাহ ঠিক রাখতে রাশিয়ার তেল কেনার চিন্তা। বড় বাধা পরিশোধন সক্ষমতার ঘাটতি। তৃতীয় দেশের সহায়তা নেয়ার পরামর্শ। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্রের আঘাত ইরানের। তেহরানের লাইফলাইন খার্ক দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা। মধ্যপ্রাচ্যে মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের জন্য সম্মানী প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। চালিয়ে যাচ্ছে এবং ইনশাল্লাহ চালিয়ে যাবে। তবে নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের রাষ্ট্র এবং সমাজের প্রতি কিছু দায়িত্ববোধ অবশ্যই রয়েছে, যা সম্পর্কে আপনারা কম বেশি সকলেই নিজেরাও ধারণা রয়েছে। নাগরিক হিসেবে আমরা যদি যে যার অবস্থান থেকে রাষ্ট্র এবং সমাজের প্রতি যার যার সঠিক দায়িত্বটি পালন করি, আমি এই দেশের নাগরিক হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করে ইনশাআল্লাহ দ্রুততম সময়ের ভিতরে আমরা রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে একটি সুন্দর স্বনির্ভর আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে নিয়ে যেতে পারব। সম্মানিত ধর্মীয় নেতৃবৃন্দ, দুনিয়ার কল্যাণের পাশাপাশি আখিরাতের কল্যাণের জন্য প্রার্থনার কথা পবিত্র কোরআনে কারিমে উল্লেখ রয়েছে। ইহকালীন পরকালীন কল্যাণ বিষয়ক নির্দেশনা নিঃসন্দেহে অন্য ধর্মাবলম্বী ধর্মীয় বিধিবিধান অনুযায়ী নির্দেশিত রয়েছে। সুতরাং ধর্মীয় বিধিবিধানের আলোকেই আপনারা আপনাদের শিক্ষা, দীক্ষা ও যোগ্যতা এবং অভিজ্ঞতাকে কিভাবে আরও বেশি করে দেশ এবং জনগণের কল্যাণের প্রয়োগ করতে পারেন, সেই চিন্তা এবং চেষ্টাও অব্যাহত রাখা অত্যন্ত জরুরি এই দেশের জন্য। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্র মানুষের জীবনে হয়তো আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে, কিন্তু ধৈর্য, সততা, কৃতজ্ঞতাবোধ, শ্রদ্ধা, আনুগত্য, সংহতি, সহনশীলতা, উদারতা, বন্ধুত্ব, বিনয়, দায় কিংবা দয়া, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো অর্জন ছাড়া একজন ব্যক্তি মানবিক গুণাবলী সম্পন্ন হয়ে উঠতে পারেন না। এই ধরনের মানবিক বৈশিষ্ট্যগুলো অর্জনের জন্য ধর্মীয়, সামাজিক, নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হওয়া অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। বিশেষ করে স্বৈরাচারের পতনের পর, বিতাড়িত হয়ে যাওয়ার পর এটি সমগ্র দেশে সকল শ্রেণী, সকল বয়সের মানুষের মধ্যে আরও বেশি প্রয়োজন। বিশেষ করে আগামী দিন যারা এই দেশকে নেতৃত্ব দেবে তাদের জন্য আরও বেশি প্রয়োজন। এই ধরনের মানবিক বৈশিষ্ট্যগুলো অর্জনের জন্য ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হওয়া অত্যন্ত জরুরি। রাষ্ট্র, সমাজ এবং প্রতিবেশ থেকে অর্জিত আচরণ থেকে মানুষ তার শুদ্ধ জীবন এবং সুস্থ চিন্তার মানসিক নির্দেশনা পায়। পবিত্র হাদিসে বলা হয়েছে, যার আমানতদারি নেই, যার কাছে নিরাপত্তা নেই, সে প্রকৃত ঈমানদার নয়। যার ওয়াদা ঠিক নেই, তার কোনো ধর্মও নেই। প্রতিহিংসা এবং সহিংসতা মুক্ত একটি নিরাপদ সমাজ বিনির্মাণের ক্ষেত্রে ধর্মের এই উদার নৈতিক শিক্ষণীয় বিষয়গুলো অতুলনীয়। আমার বিশ্বাস, একটি নৈতিক, সমৃদ্ধ মানব সমাজ গঠনের জন্য প্রতিটি ধর্মেই এ ধরনের ইতিবাচক বার্তা রয়েছে। সেজন্যই সম্মানিত উপস্থিতিবৃন্দ, সকল ধর্মের
সম্মানিত নেতৃবৃন্দ, গুরুবৃন্দ, একটি ধর্মীয় সামাজিক নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ মানসিকতা তৈরির ক্ষেত্রে আপনাদের মতন ধর্মীয় জ্ঞানসম্পন্ন মানুষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত ধর্মীয় নেতৃবৃন্দ, দেশে প্রায় 3.5 লক্ষ বা তার কিছু বেশি মসজিদ রয়েছে। এর বাইরে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে। আমরা সারা দেশে মসজিদ এবং এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ধর্মীয়, সামাজিক এবং নৈতিক শিক্ষা কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের সময় দেশে প্রথমবারের মতন ইমাম প্রশিক্ষণ একাডেমি চালু হয়েছিল 1993 সালে, যা এখানে আমাদের আজকের একজন আলোচক উল্লেখ করে গিয়েছেন। 1993 সালে বেগম খালেদা জিয়া সরকারের সময় মসজিদ ভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রম চালু হয়েছিল। বর্তমান সরকারও ইমাম মুয়াজ্জিম সাহেবদের জন্য একটি সহ অন্যান্য ধর্মগুরুদের জন্য একটি নির্দিষ্ট হারে সম্মানী ভাতা প্রদানের পাশাপাশি আপনাদেরকে আরও যোগ্যতরভাবে নেতৃত্ব দেওয়ার জন্য আরও কীভাবে রাষ্ট্রীয় উন্নয়নে আপনাদের প্রতিভাকে ব্যবহার করা যায় সেই পরিকল্পনাও গ্রহণ করার কাজে হাত দিয়েছে। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সম্মানিত নেতৃবৃন্দ, খতিব, ইমাম, মুয়াজ্জিমদের সম্মানী ভাতা দেওয়ার যে কর্মসূচি বর্তমান সরকার, আপনাদের সরকার চালু করেছে, এই কর্মসূচির অধীনে প্রথম পর্যায়ে পাইলটিং স্কিমের আওতায় মোট 4,908টি মসজিদ, 990টি মন্দির এবং 144টি বৌদ্ধ বিহারে মোট 16,992 জন এই মাসিক সম্মানী পাওয়া শুরু করেছেন আজ থেকে। পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ সবাইকে এই কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হবে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য সরকারের এইসব অর্থনৈতিক কর্মসূচি উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে, যা আমি আগেই উল্লেখ করেছি, নাগরিকদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। তবে আপনাদের কাছে একটি বিনীত আহ্বান, আপনারা কেউ মসজিদে কিংবা যার যার ধর্মীয় উপাসনালয় দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদেরকে বিভিন্ন অর্থনৈতিক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চাইলে আপনাদের সেই উদ্যোগ বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সহযোগিতা করা। এর বাইরে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আইন শৃঙ্খলা কমিটিতে একজন ইমাম অথবা একজন খতিব অথবা সেই এলাকার অন্য কোনো ধর্মের ধর্মীয় গুরু, তাদেরকেও আমরা সিদ্ধান্ত নিয়েছি একজন সদস্য আমরা রাখব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা আজ সব ধর্মের মানুষ একসঙ্গে বসেছি, এক কাতারে বসেছি। এটি আমাদের বাংলাদেশের আবহমান কালের ঐতিহ্য। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটি শান্তিময়, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব একসাথে। সকলের জন্য আমরা গড়ে তুলব একটি নিরাপদ রাষ্ট্র, একটি নিরাপদ সমাজ, যা প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাম্য। আমার বক্তব্য শেষ করার পূর্বে আমি আজকের এই দিনটিকে, আজকের আমাদের দলীয় ইশতেহারের এই কার্যক্রমটিকে সফল করার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ বিভিন্ন ডিপার্টমেন্টের যে সকল ব্যক্তি অক্লান্ত পরিশ্রম করেছেন, যাদের সহযোগিতায় বর্তমান সরকারের নির্বাচনে এই ম্যানিফেস্টোটি আলোর মুখ দেখতে পেয়েছে, কাজ শুরু করেছে, তাদের সকলকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা, তাদের সকলকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ। পরিশেষে আসুন আবারও আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করি, আমাদের এই প্রিয় বাংলাদেশকে আমরা একটি এমন দেশ হিসেবে গড়ে তুলব যেখানে আমরা সকলে, প্রতিটি ধর্মের মানুষ, প্রতিটি শ্রেণী পেশার মানুষ
আমরা শান্তিতে বসবাস করতে পারি। সকলকে একসাথে নিয়ে আমরা যাতে দেশকে গড়ে তুলতে পারি, এই হোক আমাদের শপথ, এই হোক আমাদের প্রত্যাশা। সকলে ইনশাল্লাহ ভালো থাকবেন, সকলে ইনশাল্লাহ সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ইরানের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত খার্ক দ্বীপে হামলা চালানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন্দ্রটি দেশটির প্রায় 90% তেল রফতানি পরিচালনা করে। এদিকে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। এছাড়া ইরানকে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালানো হয়েছে, ইরাকে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সৌদিতে 5টি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত। সংবাদ। সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট রাজধানীর বিপণী বিতানগুলো। সকাল থেকে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। পরিবারের ছোট সদস্য থেকে শুরু করে সবার জন্যই চলছে কেনাকাটা। নতুন পোশাক কেনা শেষ হলে চলছে আনুষঙ্গিক পণ্য কেনার তোড়জোড়। জুতা গহনার পাশাপাশি ঘর সাজানোর জিনিসের দিকেও ঝোঁক রয়েছে ক্রেতাদের। তবে রমজানের শেষ দিকে এসে জিনিসের দাম আরও চড়ে গেছে বলে অভিযোগ করছেন অনেকেই। এদিকে গেল কয়েক বছরের তুলনায় বিক্রি ভালো হচ্ছে বলে খুশি বিক্রেতারা। অমর একুশে বইমেলার শেষ শিশু প্রহর। সকাল থেকেই খুদে পাঠকদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণে তৈরি হয় প্রাণ চাঞ্চল্য। সকাল 11টায় বইমেলার দুয়ার খুলে দেওয়ার পর বাবা মায়ের হাত ধরে একে একে মেলায় আসতে থাকে ছোট ছোট পাঠকেরা। রঙিন বইয়ের স্টল ঘুরে দেখা, পছন্দের গল্প কিংবা ভূতের বই খুঁজে বের করা, সব মিলিয়ে সকালটা ছিল শিশুদের উচ্ছ্বাসে ভরপুর। সময় সংবাদ। ঈদের আগে দেশে বেড়েছে প্রবাসী আয়ের প্রবাহ। চলতি মাসের প্রথম 11 দিনে দেশে এসেছে $192 কোটি রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের হিসাবে এই প্রবাসী আয় গত বছরের একই সময়ের তুলনায় 44.3% বেশি। গেল 11 মার্চ পর্যন্ত চলতি অর্থ বছরে মোট রেমিটেন্স এসেছে $2,437 কোটি $40। বছর ব্যবধানে দেশে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে 23%। সময় সংবাদ। এবারে খেলার খবর। লা লিগায় জয়ের ধারা অব্যাহত রাখতে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। লস ব্ল্যাঙ্কোদের প্রতিপক্ষ এলচে সান্টিয়াগো বার্নাব্যুতে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে জয় তুলে নিতে চায় আরবেলোয়ার শিষ্যরা। যদিও কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম ও রদ্রিগোকে পাচ্ছে না মাদ্রিদ। লিগের শেষ 3 ম্যাচে মাত্র 1 জয়ে শিরোপার দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে রিয়াল। এলচের বিপক্ষে তাই যে কোনো মূল্যে জয় তুলে নিতে চাইবে লস ব্লাঙ্কোস। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঈদের আগেই মাসিক সম্মানী পেলেন ইমাম পুরোহিতরা। মিলবে উৎসব ভাতাও। প্রতিশ্রুতি পূরণ প্রধানমন্ত্রীর। বললেন সব ধর্মের মানুষ মিলে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয়। ঈদের ছুটিতে দাদু বাড়ি যাচ্ছি। এবার তুলনামূলক আগের চেয়ে অনেক ভালো দেখছি। ঈদযাত্রার দ্বিতীয় দিনে কমলাপুর রেল স্টেশন থেকে স্বস্তির যাত্রা। এবার সদরঘাটের পাশাপাশি লঞ্চ ছাড়বে বসিলা ও শিমুলিয়া থেকেও ভোগান্তি কমার আশা। এবং শেষ মুহূর্তে জমজমাট ঈদ কেনাকাটা। পছন্দের পোশাক অনুষঙ্গ কিনতে ব্যস্ত মানুষ। ক্রেতা টানতে দোকানে দোকানে বাহারি পণ্যের পসরা, ভালো বিক্রির আশা। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন তারেক হাসান শিমুল। ধন্যবাদ আপনাকে। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।